মুভি শুরু হয় যুদ্ধবিধ্বস্ত এক শহর দেখিয়ে, যেখানে আকাশে উঠছে অত্যাধুনিক ফাইটার জেট, মাটিতে পোতা রয়েছে মারাত্মক রকমের মাইন, আর প্রত্যেকটা গাছের এবং ঝোপঝাড়ের আড়াল থেকে আসতে পারে স্নাইপারের মারাত্মক শট। এই দেশটি দুই ভাগে বিভক্ত, নর্থ নাম্বুরি আর সাউথ নাম্বুরি। বছরের পর বছর ধরে এখানে চলছে মারাত্মক রকমের গৃহযুদ্ধ, যার কারণে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে ভয়াবহ নরক। কোথাও আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি, কোথাও শরণার্থীদের বেঁচে থাকার আর্তনাদ, আর কোথাও বা বন্দুকধারী মিলিশারি বাহিনীরা সেখানকার সিভিলিয়ানদের খুঁজে খুঁজে হত্যা করছিল। যুদ্ধবিরতি ছিল ঠিকই, তবে তারা নিয়ম লঙ্ঘন করে ফেলেছে। আর এখন এই মিলিশারি বাহিনী পুরো শহর জুড়ে তাণ্ডব চালিয়ে পুরো শহরকে একেবারে শ্মশান বানাতে চলেছে। এখানে যদি বিদেশ থেকে সাহায্যকর্মী, চিকিৎসক বা সাংবাদিক যেই আসুক না কেন, তাদেরকে এই মিলিশারি বাহিনীর হাতে মরতে হচ্ছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি জানার পরে মালয়েশিয়ার এয়ারফোর্সের এক বিশেষ ইউনিট, যার নাম পাসকাও, তারা একটি মানবিক উদ্ধারের অভিযানে নেমে পড়ে। দলের নেতৃত্বে রয়েছে ক্যাপ্টেন আদিব, যার কোড নেম রক। সে সাহসী, দায়িত্বশীল আর নিজের টিমের জন্য শেষ পর্যন্ত জান দিতে প্রস্তুত। তার টিমে আরেকজন রয়েছে যার নাম অভিজ্ঞ মেজর আদনান জায়েদ। সবাই তাকে লেজেন্ড নামে চেনে। লেজেন্ড শুধুমাত্র একজন কমান্ডার নয়, বিপদের মুহূর্তে কিভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয় সেটাই তার মূল অস্ত্র। এই দলে আরো কয়েকজন টিম মেম্বার রয়েছে, চলো তাদের সাথে তোমাদের আগে পরিচয় করিয়ে দেই। টিমের একজন মার্কসম্যান, যার নাম হচ্ছে গাবান। যে কোনো দূরত্ব থেকে নির্ভুল ভাবে স্নাইপার শট নিতে সে পাকা। এই টিমে রয়েছে রেডিও অপারেটর হুজান, জিপিএস ট্র্যাকার তুয়াই, আর মেডিকো ডাক্তার প্যাকো। এদের প্রত্যেকের স্বভাব আলাদা হলেও যুদ্ধক্ষেত্রে একে অন্যকে বাঁচানোর জন্য তাদের সকলেই এক। এছাড়াও তাদের সাথে রয়েছে একজন সাংবাদিক, যার নাম নাত্রা, এবং এই সাংবাদিকের ক্যামেরাম্যান মাতানো, এবং এই মিশনের সার্জন ডক্টর সুসান লিভিংস্টোন। এবার এই টিম নামতে যাচ্ছে এক ভয়ঙ্কর মিলিশারি বাহিনীর বিপক্ষে যুদ্ধ করতে এবং সেখানে নির্যাতিত মানুষদেরকে নিরাপদে মালয়েশিয়ায় ফিরিয়ে নিয়ে আসতে। তবে মিশন শুরু করার আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটনে প্রেস করে দিও। ও তোমাদেরকে তো মুভির নামই বলা হয়নি। এই মুভির নাম হচ্ছে এয়ারফোর্স দ্য মুভি ডেঞ্জার ক্লোজ, যেটা 2022 সালে সত্য ঘটনার উপরে নির্মাণ করা হয়েছিল। তো চলো এবার পাসকাও টিমের সাথে আসল মিশন শুরু করা যাক। মুভির প্রথম দিকে আমাদের পরিচয় করে দেওয়া হয় মেজর জাফরান বা জাফরের সঙ্গে, যে মালয়েশিয়ান এয়ারফোর্সের সুকুই SU-30 ফাইটার জেটের পাইলট। তার পাইলট কোড নেম মান্টিস। জাফ অত্যন্ত দক্ষ পাইলট, কিন্তু তার একটা সমস্যা রয়েছে, সে নিয়মের মধ্যে থাকতে পারে না। মানে ফাইটার জেটের ককপিটে ওঠার সাথে সাথেই তার ভেতরটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়, আর সে এমন ভয়ঙ্কর ভাবে তার ফাইটার জেটকে ফ্লাই করে যে আশেপাশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বুকের পানি শুকিয়ে যেতে থাকে, যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দায়িত্ব জ্ঞানহীন মনে করতে থাকে। তবে এখানে জাফের মনে হয় যে দক্ষতা থাকলেই কোনো নিয়মকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সামরিক বাহিনীতে শুধু দক্ষতা থাকলেই চলবে না, তার থাকতে হবে শৃঙ্খলা, আদেশ মানা এবং টিমের নিরাপত্তার কথাও তাকে ভাবতে হবে। জাফের সঙ্গে আদিবের সম্পর্কটাও বেশ জটিল। এখানে আমরা জানতে পারি যে তারা ছোটবেলায় থেকে একে অপরের প্রাণের বন্ধু ছিল। এক সময় তারা একই স্বপ্ন দেখতো যে তারা বড় হয়ে ফাইটার জেট উড়াবে এবং মালয়েশিয়ার এয়ারফোর্সে যোগ দেবে, কিন্তু আদিব পাইলট না হয়ে বিশেষ কমান্ডো ইউনিটে যোগ দিয়ে দেয়। আর এই ব্যাপারটা জাফ ব্যক্তিগতভাবে নিয়ে নেয়। সে মনে করতে থাকে যে আদিব হয়তো তাকে ছেড়ে দিয়ে অন্য পথ বেছে নিয়েছে। পরে আদিব আবার জাফের বড় বোন হানাকেও বিয়ে করে। ফলে বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক আর জমে থাকা অভিমান সবকিছু মিলেমিশে তাদের দুজনের সম্পর্কটা বেশ টানটান হয়ে যায়। তবে যাই হোক, বর্তমানে জাফের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগের তদন্ত চলছে। একবার ফ্লাই করার সময়ে সে তার ফাইটার জেট এত নিচু দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্টান্ট করে ফ্লাই করেছিল, যা দেখে তার নিজেরই কর্নেল মাথা ঘুরে যায়। আর এই ভয়ঙ্কর স্টান্ট করার পরে তাকে সরাসরি ডিউটি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে একজন ফাইটার পাইলট হিসেবে জাফ মনে করতে থাকে যে আকাশে বিমান নিয়ে না খেলতে পারলে নিজের পরিচয়ের একটা অংশ হারিয়ে ফেলা। জাফ ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ এবং অস্থির হয়ে উঠতে থাকে এবং নিজেকে সেরা প্রমাণ করার জন্য তার টিমের কাছে মরিয়া হয়ে পড়ে। এদিকে নাম্বুরিতে পাসকাও দল তাদের মানবিক মিশন এবং রেস্কিউ মিশন শেষ করে একটি এয়ারবাস A400M সামরিক বিমানে উঠে পড়ার সিদ্ধান্ত নিতে থাকে। সেখানে রেস্কিউ করে নিয়ে আসা সকল মানুষদেরকে এই বিমানে করেই মালয়েশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বিমানটি এত বিশাল যে সেখানে 500 জন মানুষকে অনায়াসেই তুলে নেওয়া যাবে, যার কারণে এতে করে তারা সৈন্য, চিকিৎসা সরঞ্জাম এবং উদ্ধার করা মানুষদের সবাইকে একে একে বিমানে তুলতে থাকে। এই বিমানের পাইলট হিসেবে রয়েছে ক্যাপ্টেন লিয়ানা এবং মেজর ইয়াজিদ। তবে এখানে তারা দেখতে পায় বিমান রানওয়ে ছাড়ার আগেই বাতাসের মধ্যে অস্বস্তি এবং গম্ভীর ভাব ফুটে ওঠে। আকাশ, পাহাড়, গাছপালা, পরিত্যক্ত ভবন সবকিছুই যেন শত্রুর লুকিয়ে থাকার জায়গা। বিমানটি আস্তে আস্তে রানওয়ে থেকে আকাশে উঠে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে তারা মনে করতে থাকে যে তাদের পুরো মিশন সফল হয়ে গেছে, সবাই হয়তো নিরাপদে মালয়েশিয়ায় ফিরে যাবে। কিন্তু ঠিক তখনই নিচের জঙ্গলের মধ্যে থেকে মিলিশারি বাহিনীরা বিমান বিধ্বস্তকারী এক মিসাইল মেরে বসে, আর সেই ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্রের এক ভয়ঙ্কর আঘাত আকাশের দিকে ছুটে যেতে থাকে। এক বিস্ফোরণে পুরো কার্গো বিমান কেঁপে ওঠে। বিমানের এক পাশ আগুন ধরে যায় আর সেখান দিয়ে মানুষ ছড়িয়ে ছিটিয়ে বাইরে পড়ে যেতে থাকে। ভেতরে আস্তে আস্তে আলো নিভে যেতে থাকে আর পুরো কেবিনে ধোঁয়া জমতে থাকে। মানে বুঝতেই পারছো প্লেনটি এখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পাইলটরা বিমানটিকে যতই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকুক, অবশেষে পাইলট দুজনেই বুঝতে পারে যে তাদের বিমান এবার ক্র্যাশ ল্যান্ডিং করতে চলেছে। পরিস্থিতি বিবেচনা করে পাইলট সবাইকে অ্যালার্ট করে বলতে থাকে তোমরা সেফ এক্সিট নাও। যার কারণে অনেকে বিমানে থাকা প্যারাসুট নিয়ে ভাঙা অংশ দিয়ে বাইরে এক্সিট হতে থাকে আর সেই বিমানটি ভয়ঙ্কর গতিতে মাটির দিকে আস্তে আস্তে নেমে আসতে থাকে। এই মুহূর্তটা শুধুমাত্র অ্যাকশন নয়, পুরো সিনেমার মোড়ে ঘুরিয়ে দেয়। যেই বিমানটা একটু আগেও আকাশে নিরাপদে ফ্লাই করছিল, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এখন পুরো বিমান ধ্বংসযোগ্য হতে চলেছে। বিমানটি দেখতে দেখতে চোখের পলকে জঙ্গলের মধ্যে আশ্রে পড়ে। বিশাল বিমানটি আগুনের গোলায় পরিণত হয়ে যায়। তবে সেখানে কয়েকজন বেঁচে গেলেও এই ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে সেখানে শত শত মানুষ বিমানের আগুনের মধ্যেই মারা যায়। অবশেষে পরিস্থিতি শান্ত হওয়ার পরে বেঁচে থাকা 9 জন বুঝতে পারে যে তারা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা মোটেও তাদের জন্য নিরাপদ জায়গা নয়। চারপাশে মিলিশিরি মিলিটারিরা হয়তো ওত পেতে বসে রয়েছে, তবে তাদের সামনে রয়েছে আরো এক বিপদ, যেটা অজানা জঙ্গল। এমনকি তাদের কাছে অস্ত্র ছিল সীমিত এবং যোগাযোগ করার মতো কোনো অবস্থাও ছিল না। লেজেন্ড সঙ্গে সঙ্গেই কমান্ড দেয় তার পুরো টিমকে। সে জানে আতঙ্কিত হলে এখানে পুরো টিম মারা পড়ে যাবে, তাই সে প্রত্যেকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। কেউ সামনে সামলাবে, কেউ বা পেছনে পাহারা দেবে, আর কেউ আহতদেরকে চিকিৎসা দেবে এবং কেউ তাদের বেজের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এদিকে গাবান তার স্নাইপার রাইফেলের স্কোপ দিয়ে দূরের এলাকা পর্যবেক্ষণ করতে থাকে। সে তার স্নাইপার স্কিউবে দেখতে পায় যে মিলিশারি আর্মিরা ধ্বংস হয়ে যাওয়া বিমানের দিকে এগিয়ে আসে পুরো একটা দল নিয়ে। অর্থাৎ শত্রুরা জানে যে কেউ হয়তো এই বিমান থেকে বেঁচে রয়েছে। লেজেন্ড তখনই সিদ্ধান্ত নেয় দুর্ঘটনার স্থলের আশেপাশে কোনোভাবেই থাকা যাবে না। ধোঁয়া, আগুন এবং মৃতদেহের আশেপাশে থাকলে শত্রুরা তাদেরকে ঠিকই ধরে ফেলবে। তাই তার পুরো দল জঙ্গলের মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়তে থাকে, যেন অন্তত শত্রুদের হাত থেকে নিজেদেরকে হাইড করা যায়। এখানে শুধুমাত্র যে মিলিশারি এই বিপুল পরিমাণ আর্মির সাথে যুদ্ধ করে তাদেরকে বাঁচতে হবে এটাই নয়, এখানে তাদের কাছে খাবার মতো পানি ছিল না, চিকিৎসার সরঞ্জাম ছিল না, এমনকি তাদের কাছে গুলি করার জন্য কোন রকম অ্যামো ছিল না। আর প্রত্যেকটা পদক্ষেপে মাইন পোতা ছিল, মানে একটা ভুল পা বাড়ানো মানেই নির্ঘাত মৃত্যু। এমনকি তার টিমে বেঁচে থাকা 2 জন সদস্য নাত্রা এবং মাতানো সামরিক প্রশিক্ষণ প্রাপ্তও নয়। তারা জানে না যে যুদ্ধক্ষেত্রে কিভাবে যান বাঁচাতে হবে। এদিকে ডক্টর সুসান যতই সাহসী হোক, তার মধ্যেও কিন্তু সামরিক কোনো ট্রেনিং নেই, যার কারণে কমান্ডোদেরকে শুধু নিজেদের জীবন নয়, বেসামরিক মানুষগুলোর জীবনও টেনে নিয়ে যেতে হচ্ছিল। এভাবে জঙ্গল পার করে অবশেষে তারা একটি গ্রামের অঞ্চলে পৌঁছায়। এখানে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে এই যুদ্ধটা তাদের জন্য এক মৃত্যুপুরী হতে চলেছে। সেখানে তারা দেখতে পায় যে সাধারণ মানুষ আতঙ্কে বেঁচে ফেরার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে। কেউ বা নিজের যান বাঁচাতে, কেউ বা সন্তানকে বাঁচাতে চাইছে, আর কেউ বা খাবারের জন্য হাহাকার করছিল। পাসকাবের গাড়ি দেখে কিছু লোক সাহায্যের জন্য তাদের গাড়ির সামনে এগিয়ে আসে। সেখানে একজন মা তার ছোট্ট মেয়েকে পাসকাও দলের হাতে তুলে দিতে চায়, কারণ সে মনে করতে থাকে যে সামরিক দলের সাথে থাকলে তার মেয়েটি হয়তো অন্তত জানে বাঁচবে। তবে এখানে তুয়াই নামক একজন সদস্য তাকে বলতে থাকে যে এই টিমের মধ্যে বহিরাগত কাউকেই নেওয়া যাবে না, হতেও পারে যে তার শরীরের মধ্যে কোনো জিপিএস ট্র্যাকারও থাকতে পারে। এমনিতেই তাদের পুরো টিম বিপদের মুখে রয়েছে, নতুন কাউকে তাদের সঙ্গে নিলে সবাই হয়তো মিলিশিরি বাহিনীর আন্ডারে চলে যেতে পারে। কিন্তু টিমের আরেক সদস্য প্যাকো, যে কিনা একজন চিকিৎসক ছিল, তবে সে ওপরে যতই কঠিন হোক ভেতরটা তার খুবই নরম। শিশুটিকে দেখে তার ভেতরে মায়া জন্মাতে থাকে, যার কারণে তার সুখে তার নিজেরই এক অতীত ভেসে ওঠে। আর এখান থেকে আমরাও জানতে পারি যে এই মেয়েটির সমান প্যাকোর নিজেরও একটা মেয়ে ছিল, যার নাম ছিল লারা। কোনো এক দুর্ঘটনায় তার মেয়েটি মারা যায়, যার কারণে প্যাকো সবসময় নিজেকে দায়ী মনে করতে থাকে। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকায় ছোট্ট মেয়ে শিশুকে দেখলেই সে শুধু একজন অচেনা শিশুকে দেখে না, বরং সেই শিশুর মধ্যে তার নিজের মেয়ে লারাকে দেখতে পায়, যার কারণে সে ওই বাচ্চা মেয়েটিকে টিমের মধ্যে নিয়ে নিতে রাজি হয়ে যায়। এদিকে জঙ্গলের মধ্যে টিমের উপরে প্রবল হামলা শুরু হয়ে যায়। মিলিশিরি বাহিনী তাদের অবস্থান লোকেট করে ফেলে। চারপাশ থেকে বৃষ্টির মতো গুলির শব্দে নাত্রা এবং মাতানো আতঙ্কিত হয়ে পড়তে থাকে। পরিস্থিতি বিবেচনা করে লেজেন্ড সবাইকে কমান্ড দেয় যে তোমরা মাথা নিচু করে গাছের এবং ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে যাও। আর এদিকে গাবান একটা উঁচু জায়গায় অবস্থান নেয়। এরপর তার স্নাইপার স্কিউবে চোখ দিয়ে সামনে থাকা এক একজন মিলিশিরি বাহিনী বা স্নাইপার রয়েছে কিনা সেটা দেখতে থাকে। হঠাৎ সে তার স্নাইপার স্কিউবে দেখতে পায় যে ঝোপের মধ্যে থেকে একজন শত্রু নড়াচড়া করছে। সে তার টার্গেট লক্ষ্য করে ফায়ার করে বসে। মারাত্মক এক স্নাইপার শটকে সেখানে লুকিয়ে থাকা স্নাইপার মাটিতে পড়ে যায়। আর এই শটটি শুধুমাত্র একজন শত্রুকে হত্যা করা নয়, বরং পুরো দলকে কয়েক সেকেন্ড সময়ও কিনে দেয়। কিন্তু
সাবানের গুলি মানেই যে তারা বেঁচে গেল এমনটা নয়। তার ফায়ারিং সাউন্ডে আশেপাশে থাকা মিলিটারিরাও বুঝতে পারে যে তাদের আশেপাশে কোনো স্নাইপার রয়েছে, যার কারণে তারা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে সেই স্নাইপারকে খুঁজে বের করার জন্য। কেউ গাছের আড়াল থেকে গুলি চালায়, কেউ বা পাশে ঘুরে তাদের পুরো টিমকে ঘিরে ফেলতে চায়। লেজেন্ড পরিস্থিতি বুঝে পুরো দলকে দুইটা ভাগে ভাগ করে দেয়। আদিব সামনে থেকে ফায়ার কাভার দিবে আর তুয়াই পথ বের করে বাকি সবাইকে সামনের দিকে নিয়ে যাবে। আর হুজান রেডিওতে দ্রুত তাদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আর এখানে আদিব এক একটা বুলেট হিসাব নিকাশ করে খরচ করছিল, কারণ সে জানে যে এক একটা গুলি চালানো মানে তার এক একটা বুলেট ফুরিয়ে আসা, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বুলেট ছিল না। এমনকি সে তার পুরো টিমকে ছোট্ট ছোট্ট কোড নেম দিয়ে কমান্ড করতে থাকে, যেন শত্রুপক্ষরা তাদের কথা শুনে ফেললেও কোনো কোড আউট বুঝতে না পারে, কারণ যুদ্ধক্ষেত্রে লম্বাভাবে কথা বলার কোনো সময় নেই। একটা ভুল কমান্ড মানেই একজন সৈনিকের মৃত্যু। অন্যদিকে মালয়েশিয়ার খবর পৌঁছে যায়, নাম্বরিতে তাদের সামরিক পরিবহন বিমানটি ধ্বংস করে ফেলেছে মিলিটারি আর্মিরা। এয়ারফোর্স সদর দপ্তরে জরুরি বৈঠক বসানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল দাতো রহিম এবং উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপারটি বুঝতে পারে এটি শুধু উদ্ধার অভিযান নয়, এটি আন্তর্জাতিক সংকট হতে চলেছে, কারণ শত্রুর এলাকায় সরাসরি ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এতটাও সহজ নয়। কিন্তু এটা করা ছাড়া তাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশনও নাই, কারণ তাদের নিজেদের সামরিক লোকজন সহ উদ্ধারকৃত কয়েকজন মানুষ জঙ্গলের মধ্যে আটকা পড়েছে। এই খবর শুনে জাফ একেবারে ভেঙে পড়তে থাকে, কারণ ওই টিমের মধ্যে রয়েছে তার ছোটবেলার জিগরি বন্ধু এবং তার নিজেরই বোনের স্বামী আদিব, এমনকি তার আরো কয়েকজন টিমমেটও রয়েছে। তবে বর্তমানে যেহেতু জাফের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগের তদন্ত চলছে, এই কারণে জাফকে ফাইটার জেট উড়ানোর কোনো পারমিশন দেওয়া হয় না। তবে এখানে জাফ জোর দিয়ে বলতে থাকে এই পরিস্থিতিতে সুখোই ফাইটার জেটের খুবই দরকার। শত্রুর অবস্থান চিহ্নিত করা, আকাশ থেকে কাভার দেওয়া, উদ্ধারকারী হেলিকপ্টারের পথ ক্লিয়ার করা, সবকিছুতেই তার দক্ষতা কাজে লাগবে। কিন্তু তার কমান্ডিং অফিসার তাকে মনে করিয়ে দেয় ব্যক্তিগত আবেগ দিয়ে সামরিক অভিযান চালানো যায় না। তবে এখানে জাফের প্রতিদ্বন্দ্বী একজন পাইলটও রয়েছে, যার নাম সাইফুল্লাহ। সে নিয়ম মেনে তার বিমান ফ্লাই করে। আজ পর্যন্ত সে কোনো রকমের নিয়ম ভাঙেনি, যার কারণে কর্তৃপক্ষের কাছে তার ভাবমূর্তি খুবই ভালো। এই মিশনে সাইফুল্লাহকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই ব্যাপারটা জাফের কাছে বেশ খারাপ লাগতে থাকে। সে জানে তার দক্ষতা রয়েছে, কিন্তু অতীতের ভুলের জন্য তাকে বর্তমানে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এখান থেকে সিন কাউট হয়ে আবারও নাম্বুরির জঙ্গলে চলে আসে। এখানে দেখা যায় পুরো পাসকাউ টিম জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, আর এবার তারা একটা ফাঁকা মাঠের সামনে এসে থমকে যায়, কারণ তাদের সামনে যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটা সাধারণ মানুষের কাছে খোলা মাঠ হলেও একজন ট্রেনিং প্রাপ্ত আর্মির কাছে মৃত্যু ফাঁদ। কেন এই কথা বলছি? কারণ আমরা সাধারণ মানুষ এখানে ফাঁকা মাঠ দেখলেও একজন ট্রেনিং প্রাপ্ত কমান্ডো এই পুরো মাঠের মাটির নিচে মাইন পোতা দেখতে পায়। টুয়াই নামক এক কমান্ডার মাটির চিহ্ন দেখে বুঝে ফেলে যে এই জায়গাটি মোটেও তাদের জন্য সেফ জায়গা নয়। সে বলতে থাকে এই পুরো মাঠের মাটির নিচে মাইন পোতা রয়েছে, আর যুদ্ধক্ষেত্রে মাইন সব থেকে ভয়ঙ্কর একটা অস্ত্র, যেটা চোখে দেখা না গেলেও প্রত্যেকটা পায়ের পদক্ষেপে রয়েছে মৃত্যুর হাতছানি। তোমার সামনে কোনো শত্রু নেই, কেউ গুলি চালাচ্ছে না, তবুও মাটির নিচে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মৃত্যু। প্যাকো তখন দূরে একটি শিশুকে দেখতে পায়। শিশুটিকে গাছের সাথে বাঁধা ছিল, আর শিশুটির পুরো শরীরে ক্ষত ছিল। সম্ভবত তাকে ফাঁদ হিসেবেই সেখানে আটকে রাখা হয়েছে, অথবা যুদ্ধের বিশৃঙ্খলার মধ্যেই সে আটকা পড়েছে। আর সেই মেয়েটিকে দেখে প্যাকোর তার নিজের মেয়ে লারার কথা মনে পড়ে যায়। সে মনে করতে থাকে যে তার চোখের সামনে লারাকে বেঁধে রাখা রয়েছে, যার কারণে প্যাকো সামনে এগোতে থাকে। টিমের সবাই প্যাকোকে থামতে বলে। লেজেন্ড স্পষ্ট আদেশ দেয় কেউ সামনে এক পাও যাবে না, কারণ এমন পরিস্থিতিতে শত্রুপক্ষ মানুষকে প্রলোভন বানিয়ে মাইন ফিল্ডে টেনে নেয়। কিন্তু প্যাকোর কাছে তার নিজের মেয়ের কান্না সহ্য হয় না, যার কারণে সে সামনে এগিয়ে যেতে থাকে। প্যাকো ধীরে ধীরে সামনে এগোয়, আর পেছন থেকে তার পুরো টিম চিৎকার করে বলতে থাকে যে প্যাকো আর এক পাও তুমি সামনে এগোও না। কয়েক পা এগোনোর পরে তার পায়ের নিচে মাইন ব্লাস্ট হয়। এক বিকট বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। ধোঁয়া, মাটি আর আগুনের ঝাপটায় পুরো টিম একেবারে থ হয়ে যায়। বিস্ফোরণের পরে পুরো টিম দ্রুত প্যাকোর কাছে পৌঁছায়, কিন্তু প্যাকো এতটাই ভয়ঙ্কর ভাবে আহত হয়েছিল যে তার দুই পা উড়ে যায়, এমনকি একটা হাত উড়ে গিয়েছিল। তার পুরো বডি মাইনের আঘাতে পুরো একেবারে জমে গিয়েছিল। সে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও বর্তমানে নিজেকে ট্রিটমেন্ট করার জন্য তার কিছুই করার নেই। টিমের বাকি মেম্বাররা তার এই অবস্থা দেখে তার কোন দিক দিয়ে চিকিৎসা শুরু করবে বুঝতেই পারছিল না। ভাই রে ভাই, এই সিনটা দেখার পরে আমার পুরো শরীরে লোমই দাঁড়িয়ে গিয়েছিল। অবশেষে প্যাকো কাঁপা কাঁপা গলায় লেজেন্ডকে জিজ্ঞেস করে আমার মেয়ে লারা কি নিরাপদে রয়েছে। লেজেন্ডও বুঝতে পারে যে লারা অনেক আগেই মারা গেছে। প্যাকো বর্তমানে এক মানসিক বিভ্রমে ভুগছে, তবুও একজন মৃত্যু পথযাত্রী বাবাকে শেষ মুহূর্তে সত্য বলার চেয়ে শান্তি দেওয়াই বেশি জরুরি, যার কারণে প্যাকো বলতে থাকে হ্যাঁ তোমার মেয়েরা নিরাপদ
বিপদে রয়েছে। এই কথাটা শুনে প্যাকোর মুখে এক ধরনের প্রশান্তি আসে। তবে প্যাকো তখনও বেঁচে ছিল এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। তার এমন কষ্ট সহ্য করতে না পেরে লেজেন্ড তার টিমকে কমান্ড দেয় যে পেকোকে হেডশট দিয়ে এখন মেরে ফেলতে হবে। এই কথা শুনে কারো যেন সাহস ছিল না যে কিভাবে তার টিমেরই একজনকে হত্যা করবে। অবশেষে তার টিমের মেম্বারের এমন ছটফটানি দেখে লেজেন্ড নিজের হাতে রাইফেল তুলে নেয় আর প্যাকোকে গুলি করে তার এই মৃত্যু যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেয়। প্যাকোর এই মৃত্যুর দৃশ্যটি ছিল পুরো সিনেমার এক আবেগঘন দৃশ্য। প্যাকোর এমন ভয়ঙ্কর মৃত্যুর পরে পুরো টিমের মনোবলই ভেঙে যায়। তুয়াই নিজেকে দোষ দেয় কারণ সে বুঝেই গিয়েছিল যে জায়গাটাতে মাইন পোতাছে। এদিকে আদিব তার নিজের কমান্ড নিয়ে প্রশ্ন তুলতে থাকে। সে ভাবতে থাকে যে যদি সে জোর করে প্যাকোকে থামাতো তাহলে এমন করুণ পরিণতি হতো না। তবে লেজেন্ড জানে এখন তার পুরো টিম ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। সে বলে যে মারা গেছে তার জন্য আফসোস করে কিছু হবে না, বর্তমানে যারা বেঁচে রয়েছে তাদের নিজেদের জান বাঁচাতে হবে। যার কারণে তারা টিমের সবাই মিলে আবারও সামনের দিকে এগোতে থাকে। এবার তাদের সামনে বেস ক্যাম্পের সাথে যোগাযোগের একটা ছোট্ট সুযোগ আসে। হুজান তার রেডিও দিয়ে সংকেত পাঠানোর চেষ্টা করতে থাকে। সিগন্যাল দুর্বল ছিল, কখনো আসে কখনো বা চলে যাচ্ছে। কিন্তু মালয়েশিয়ার কমান্ড সেন্টারে অবশেষে তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় আর তাদের লোকেশন পাওয়ার সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা শুরু হয়। কিন্তু উদ্ধার করাও এতটাও সহজ নয়। শত্রুরা তাদের পুরো এলাকায় অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বসিয়ে রেখেছে। হেলিকপ্টার পাঠালে সেগুলো মুহূর্তেই মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যাবে। যার কারণে আগে আকাশপথে ফাইটার জেট পাঠিয়ে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলগুলোকে ধ্বংস করতে হবে। আর মিশনের এখানে আবারও জাফের সেই সুখুই ফাইটার জেটের প্রয়োজনীয়তা চলে আসে। অবশেষে পরিস্থিতির গুরুত্ব বুঝে কর্তৃপক্ষ এবার জাফকে এই মিশনে নামার পারমিশন দেয়, কিন্তু তাকে একটা কড়া শর্ত জুড়ে দেয়। তাকে আদেশ মানতে হবে। নিজের মতো করে বিপজ্জনক স্টান্ট বা সিদ্ধান্ত করা যাবে না। জাফ এই সুযোগকে শুধু নিজের ক্যারিয়ার বাঁচানোর সুযোগ হিসেবে নয়, বরং সে জানে সে যখন আকাশে ফাইটার জেট নিয়ে উঠবে নিচে তার বন্ধু আদিব রয়েছে। সে ব্যর্থ হলে আদিব সহ তার পুরো টিম মারা পড়তে পারে। রানওয়েতে সুখুই SU-30 বিমান দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিন চালু হতেই তার গর্জনে পুরো এয়ারবেস কেঁপে উঠতে থাকে। জাফ ককপিটে বসে হেলমেট পরে নেয়, এরপর সিস্টেম পরীক্ষা করে নেয়। তারপর দীর্ঘ রানওয়েতে তার ফাইটার জেট এমন জোরে ফ্লাই করে যে চোখের পলকেই সেটা আকাশে উড়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে তার ফাইটার জেটকে এত গতিতে তুলে ফেলে যে সেটা মেঘ ভেদ করে আকাশের মধ্যে হারিয়ে যায়। আর এই অবস্থা দেখে নিচে দাঁড়িয়ে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারে যে জাফকে যতই কড়া আইন বেঁধে দেওয়া হোক সে তার আসল ফর্মে ফিরে যাবে। তবে এখানে জাফের চরিত্রের পরিবর্তন চলে আসে। আগে সে ফাইটার জেট উড়াতো নিজের দক্ষতা দেখাতে, তবে এবার সে উড়েছে অন্যদের জীবন বাঁচাতে। এখানে সে বারবার নিজেকে কন্ট্রোল করতে থাকে আর নিজেকে বোঝাতে থাকে যে আগে আকাশ ছিল তার কাছে স্বাধীনতা, তবে এখনকার আকাশ তার কাছে কয়েক হাজার মানুষের জীবনের দায়িত্ব। নাম্বরের আকাশে পৌঁছে জাফ এবং তার উইংসম্যান রিকগনাইজ শুরু করে দেয়। তারা নিচে থাকা শত্রুদের গাড়ি বহর এবং লুকিয়ে থাকা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের লোকেশনগুলো শনাক্ত করতে থাকে। কিন্তু সমস্যা হলো নিচে পাস্কাও দল এবং তাদের শত্রুর দূরত্ব খুবই কম ছিল। ভুলভাবে বোমা হামলা করা বা একটু হিসাবে গরমিল হয়ে গেলেই শত্রুদের সাথে সাথে তাদের নিজেদের সৈন্য মারা পড়ে যেতে পারে। যার কারণে এবার জাফ তার ফাইটার জেটের রেডিও থেকে আদিবের রেডিওতে কানেক্ট করে। তাদের মধ্যে প্রথমে কথাবার্তা হচ্ছিল পেশাদার। আদিব শুধু তার নিজেদের অবস্থান এবং শত্রুদের অবস্থান জানিয়ে দেয় এবং কিভাবে কভার করতে হবে সেটুকু জানায়। কিন্তু এই কণ্ঠস্বর দুজনেই তাদের পুরনো সম্পর্কে কোথাও যেন হারিয়ে যেতে থাকে। বেশ কয়েক বছর পরে তাদের দুজনের মধ্যে কথা হয়। জাফ বুঝতে পারে আদিব কখনো তাকে ছেড়ে যায়নি, সে শুধু অন্যভাবে দেশের সেবা করতে চেয়েছিল। আর আদিবও বুঝতে পারে জাফের বেপরোয়া আচরণের নিচে সবসময় ছিল নিজেকে প্রমাণ করার চাপ। তবে এর মধ্যেই তাদের আশেপাশের পরিবেশ আরো খারাপ হয়ে উঠতে থাকে। মিলিশিয়ারি আর্মিরা তাদের পুরো বেস ঘিরে ফেলে এবং তাদেরকে ধাওয়া করতে শুরু করে। আর এখানে এত পরিমাণ মিলিশিয়ারি বাহিনী ছিল যেটা তাদের কল্পনারও বাহিরে। অবশেষে তাদের নিজেদের যান বাঁচানোর জন্য একটা পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত এলাকার মধ্যে পুরো টিমকে আটকে ফেলে। গাবান ভাঙা দেয়ালের জানালার ফাঁক দিয়ে শত্রুর গতিবিধি দেখছিল। হুজান রেডিওতে তাদের বেস ক্যাম্প এবং ফাইটার পাইলটের সাথে সিগন্যাল পাঠানোর চেষ্টা করছিল। তুয়ান পেছনে কাভার দিচ্ছিল। নাত্রা এবং মাতানো দেয়ালের আড়ালে নিজেদেরকে আড়াল করে বসেছিল। আর ডক্টর সুসান তখনও আহতদেরকে চিকিৎসা দিচ্ছিল। পরিস্থিতি একেবারেই চুপচাপ এবং গুম উঠাতে থাকে। যখন আদিব বুঝতে পারে যে আশেপাশে আরো স্নাইপার রয়েছে এবং এখানে থাকা তাদের জন্য মৃত্যুর সমান, এবার আদিব তার পুরো টিমকে কমান্ড করে যে এখান থেকে আস্তে আস্তে টিম নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। এখান থেকে বের হওয়ার জন্য তাদের কাছে একটা মাত্র সংকীর্ণ এবং সরু পথ রয়েছে আর সেই পথ দিয়েই তারা আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। তবে এই পথে সামনে এগোতেই তাদের সামনে কয়েকজন মিলিটারি চলে আসে। আদিব একটা করিডোর দিয়ে সামনে এগোতে যেয়ে হঠাৎ একজন মিলিটারি আর্মির মুখোমুখি হয়ে যায়। এখানে গুলি চালানোর আর
কোনো জায়গা নাই। সেই মিলিটারি আর্মি আদিবকে একেবারে দেয়ালের সাথে কোণঠাসা করে ফেলে। আদিব তার রাইফেল ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু সেই মিলিটারি এবার ছুরি বের করে তাকে আঘাত করতে এগোয়। তার মিলিটারি প্রশিক্ষণ খাটিয়ে তাকে নিরস্ত্র করতে সক্ষম হয়, আর অবশেষে সেই ছুরি তুলে নিয়ে এবার সেই মিলিটারি বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করতে সক্ষম হয়। অন্যদিকে দেখা যায় জাফ আকাশে পেট্রোলিং করার সময় শত্রুর আক্রমণাত্মক গাড়িবহর দেখতে পায়, আর এখানেই জাফ দেখতে পায় যে এই গাড়িবহরগুলো তার দল পাসকিউ টিমের দিকে এগিয়ে যাচ্ছে। জাফ হামলার অনুমতি চায়, কিন্তু কমান্ড সেন্টার দ্বিধায় পড়ে যায়। তারা লোকেশন ট্র্যাক করে বুঝতে পারে যে তাদের টিমের অবস্থান এবং শত্রুপক্ষের গাড়িবহর অবস্থান অত্যন্ত কাছাকাছি। মানে এখন তারা যদি ওপর থেকে এয়ার স্ট্রাইক করতে যায় তবে তাদের নিজের পাসকাউ টিমও এই হামলার শিকারে পরিণত হতে পারে। তবে এখানে জাফ বুঝতে পারে সময় নষ্ট করলে শত্রুরা সবাইকে ঘিরে ফেলবে, আর ভুল সিদ্ধান্ত নিলে তার নিজের বন্ধুরাই মারা পড়বে। তার হাত ইসবিস করছিল মারাত্মক রকমের স্টান্ট করে ফাইটার জেট থেকে বোম্বিং করে পুরো গাড়িবহর উড়িয়ে দেওয়ার জন্য। তবে কমান্ড না পাওয়া পর্যন্ত সে কিছুই করতে পারছিল না। এরপর সে আদিবের সাথে রেডিওতে যোগাযোগ করে। যখন সে দুজনেরই লোকেশন ট্র্যাক করতে পারে এবার সে আগে আক্রমণের জন্য পজিশন ঠিক করে। তাকে এবার ঝুঁকি নিতেই হবে। সে তার ফাইটার জেটটিকে আগে আস্তে আস্তে উপরের দিকে তুলতে থাকে। এরপর এক ভয়ঙ্কর গতিতে ফাইটার জেটটিকে মাটির দিকে নামিয়ে নিয়ে আসতে থাকে। ইঞ্জিনে মারাত্মক রকমের গর্জন করে জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। মিলিটারি আর্মিরা আকাশের দিক তাকানোর আগে জাফ শত্রুর গাড়ি বহরের উপরে নির্ভুলভাবে গুলি করতে সক্ষম হয়, আর ভয়ঙ্কর বিস্ফোরণে তাদের পুরো পথ বন্ধ হয়ে গাড়িবহর সেখানে অকেজো হয়ে যায়। আর নিজেদের যান বাঁচাতেই তারা ছত্রভঙ্গ হয়ে চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এরপর জাফ আবারও তার ফাইটার জেট ঘুরিয়ে নিয়ে এসে নিচু দিয়ে ফ্লাই করতে থাকে একেবারে তাদের মাথার উপর দিয়ে। ভাইরে ভাই, এই স্টান্ট করা ছিল খুবই বিপজ্জনক। এত নিচ দিয়ে ফ্লাই করা যে কোনো পাইলটের পক্ষে মোটেও সম্ভব নয়। আর সে তার ফাইটার জেট থেকে এমন ভয়ঙ্কর সাউন্ড উৎপন্ন করছিল যেটা শুনে পুরো মিলিটারি আর্মির মনোবলে ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারে যে এখন তাদের আকাশের সীমানায় মালয়েশিয়ান এয়ারফোর্স ঢুকে পড়েছে। উদ্ধার হেলিকপ্টার ইতিমধ্যে এসে গেছে, তবে হেলিকপ্টারটা মাটিতে ল্যান্ড করার জন্য নিরাপদ কোনো জায়গা পাচ্ছিল না। এজন্য টিমকে একটি নির্দিষ্ট এক্সট্রাকশন পয়েন্টে পৌঁছাতে হবে, যেখান থেকে তারা হেলিকপ্টারে উঠতে পারবে। দৌড়াতে দৌড়াতে হুজেনের অবস্থা খারাপ হতে থাকে। তার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, কারণ ইতিমধ্যে সেই গোলাগুলিতে সেও গুলিবিদ্ধ হয়েছিল। তবুও সে তার জান বাজি রেখে রেডিও হাতে ধরে রাখে। যে কোনো মূল্যে হেলিকপ্টারের সাথে তার যোগাযোগ ঠিক রাখতে হবে, কারণ তা না হলে তার পুরো টিম লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। অবশেষে সে তার জান পান দিয়ে হেলিকপ্টারকে কোঅর্ডিনেট পাঠাতে সক্ষম হয়, আর এভাবে হুজান তার দায়িত্ব শেষ করতে সক্ষম হয়। কিন্তু সে আর টিমের সাথে সামনে এগোতে পারছিল না। প্রচন্ড রক্তক্ষরণে সেখানেই সে নিস্তেজ হয়ে পড়ে যায়। এই কাহিনী দেখে টিমের বাকি মেম্বাররা তাকে কাঁধে তুলে নিয়ে সামনে এগোতে থাকে। পেছন থেকে মিলিশিরি বাহিনীর একটি দল তাদের দিকে গুলি করতে করতে সামনে এগিয়ে আসতে থাকে, যার কারণে টিমের বাকি মেম্বাররা বাধ্য হয়ে হুজানকে সেখানে আহত অবস্থায় ফেলেই সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য হয়। এখন এই পুরো টিমের মধ্যে জীবিত রয়েছে আদিব, লেজেন্ড, গাবান, তুরাই, নাত্রাই এবং মাতানো। তারা উদ্ধার স্থলের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু শত্রুরা তাদের চারে পাশ থেকে ঘিরে ফেলে। লেজেন্ড বুঝতে পারে কাউকে পেছন থেকে শত্রুর গতি কমাতে হবে, আর একজন কমান্ডার হিসাবে এই দায়িত্ব এবার সে নিজের কাঁধেই তুলে নেয়। লেজেন্ড আদিবকে বলতে থাকে, পুরো টিম নিয়ে তুমি হেলিকপ্টারের দিকে এগিয়ে যাও, আমি একাই শত্রুপক্ষকে কাভার দেব, আর এই সুযোগে তোমরা হেলিকপ্টার নিয়ে উড়ে যাবে। এই কথা শুনে আদিব সরাসরি না করে দেয়, কারণ এটা সুইসাইডের শামিল। সে তার মেন্টরকে ফেলে কোনোভাবে একা বেঁচে ফিরতে পারবে না। কিন্তু লেজেন্ড তাকে মনে করিয়ে দেয় একজন কমান্ডারের কাজ সব সময় সামনে দাঁড়িয়ে থেকে তার পুরো টিমকে কাভার দেওয়া। তবে এবার কয়েকটা বুলেট এসে তার বুকের এফোর ওফর করে দেয়, আর অবশেষে এই প্রথমবারের মতো লেজেন্ড মাটিতে পড়ে যায়। তবে লেজেন্ড মারা যাওয়ার সাথে সাথেই পুরো মিলিশিরি বাহিনী এবার ওই হেলিকপ্টারের দিকে ফায়ার করতে শুরু করে দেয়। ভয়ঙ্কর এক গতিতে আবারও ফাইটার জেট নিয়ে একেবারে মাটির কাছ দিয়ে ফ্লাই করতে থাকে, আর সে এত নিচ দিয়ে এবার ফ্লাই করে যে শত্রুরা মাথায় তুলতে পারছে না। মানে বুঝতে পারছো, একটা সুখুই SU-30 ফাইটার জেট প্রায় 1000 নট স্পিডে মাত্র 5 ফুট উপর দিয়ে ফ্লাই করা মোটো চারটাখানিকের কথা নয়। তার জেটের শব্দ, ফ্লায়ার এবং নিখুঁত আক্রমণে হেলিকপ্টার অবশেষে সেখান থেকে রেস্কিউ করে উপরে উঠতে সক্ষম হয়। তার হাত শুধু ইসবিস করছিল একটা বোতাম টিপে দেওয়ার জন্য, আর এই বোতামটা টিপে দিলে পুরো এলাকা মাটির সাথে মিশে যাবে। মানে সে মিসাইল লঞ্চ করার জন্য তার হাত সুরবুর করছিল। হেলিকপ্টার কিছুটা নিরাপদ দূরত্বে চলে যাওয়ার সাথে সাথে আদিব রেডিওতে জাফকে একটা সিগন্যাল দেয়, আর এই সংক্ষিপ্ত সিগন্যালেই এবার জাফ তার আসল ফর্মে ফিরে আসে এবং তার ফাইটার জেট থেকে মুহু মুহু বোম্বিং করতে থাকে নিচে দাঁড়িয়ে থাকা মিলিশিরি পুরো একটা দলের ওপরে। আর এভাবেই সে মুহু মুহু মিসাইল মেরে পুরো এলাকা সাফা সাফা করে দেয়। আর অবশেষে বেঁচে যাওয়া সদস্যরা মালয়েশিয়ায়
ফিরে আসে রেস্কিউ করা সেই মানুষদেরকে নিয়ে। তবে এখানে উদ্ধার করে নিয়ে আসা মানেই সবকিছু আগের মতো ঠিক হয়ে যাওয়া নয়। তাদের সঙ্গে ফিরে আসতে পারেনি প্যাকো, হুজান, লেজেন এবং ডক্টর সুসান, যার কারণে মালয়েশিয়ার সামরিক বেসে তাদেরকে সামরিক সম্মানের সাথে বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া হয়। আর এখানেই বেঁচে ফেরা সকল সৈনিক মিলে এক আবেগ ঘন মুহূর্তের মধ্যে তারা সকলেই মিলে স্যালুট করে যারা এই মিশনে জান হারিয়েছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। আর এই মুহূর্ত দিয়ে মুভির কাহিনী এখানেই শেষ।